ফুপির বাড়িতে এসেছে বৃষ্টি আর মেহেদি। ফুপির বাড়িটা শহর ছাড়িয়ে বেশ গ্রামে। বড় ফুফাতো ভাইয়ের বিয়ে, কতকাল বউ তুলে এনেছে। বৃষ্টি অনেকক্ষণ ধরে মেহেদিকে দেখতে পাচ্ছে না, গেল কই ছেলেটা। গ্রামের বাড়ি, রাত ভালোই হয়েছে, তবুও বাড়িটা চারদিকে ফোকফাঁকা আলো আর মানুষের হই হুল্লোড়ে মেতে ওঠা। বর কনেকে একসঙ্গে বসিয়ে ছোট বড় মিলে নাচ গান করেছে, যেটাকে গ্রামে বলা হয় ফুল সজ্জার রাত। বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এনজয় করল, সজাগ দৃষ্টি আশেপাশে খুঁজল। আচমকা তার দৃষ্টি পড়ল উঠানে একপাশে, জায়গাটা আবছা অন্ধকার, যেখানে দাঁড়িয়ে মেহেদি দুটো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। বৃষ্টির চেনে মেয়ে দুটোকে, নতুন বউয়ের সঙ্গে এসেছে তার কাজিন। বৃষ্টি কিরমির করে তাকিয়ে রইল। তাকে এখানে একা বসিয়ে রেখে পরনারীর সাথে হিহি করা। মেহেদি কথা বলতে বলতে হঠাৎ চোখ আটকে গেল বৃষ্টির দিকে। মেয়েটা কেমন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মনে মনে ঢোক গিলল মেহেদি, হাসি মুখটা চুপসে গেল অমনি। ততক্ষণে বৃষ্টি ধূপ ধাপ পা ফলে চলে গেল বাড়ির ভেতরের দিকে। মেহেদি মেকি হেসে আমতা আমতা করে বলে, আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আপু, আবার পরে কথা হবে। ভালো থাকুন, আসি। মেহেদি বড় বড় পা ফেলে এগিয়ে চলল তাদের বরাদ্দ রুমের দিকে। বৃষ্টি আগেই ঢুকে দরজা আটকানোর পায়তারা করল। মেহেদি জোর করে ঢুকে পড়ল রুমের মধ্যে। বৃষ্টি রাগী চোখে তাকিয়ে কটমট করে বলল, এখানে কি চাই? বউ চাই। মেহেদির আল্লাহাদি কথা শুনে আরও তেতে যায় বৃষ্টি। কিসের বউ? কার বউ? এখানে কোনো বউ টও নেই। যার রুম থেকে বের হ বলছি। মেহেদি শুকনো ঢোক গিলল। বউ যে বেজায় খেপেছে ঢের বুঝতে পারছে সে। তুমি থেকে তুইতে এসেছে। মেহেদি কিছু বলার তাগিদে সামনে পা বাড়াতেই চেতে উঠল বৃষ্টি। এদিকে আসছিস কেন? বের হতে বলছি না তোকে। আমি কি তোর কাছে যাই? আমি তো আমার বউয়ের কাছে আসছি, তোর কি মাথা গরম আছে? খবরদার কাছে আসবি না বলে দিলাম। বৃষ্টির কথার সঙ্গে সঙ্গেই মেহেদি দু পা সামনে ফেলে বলল, 100 বার আসব। কি করবি তুই? বৃষ্টি রাগে ফুঁসতে ফুঁসতে এদিকে সেদিকে তাকিয়ে কিরমির করে বলে উঠল, কি করব? কাছে এসে দেখ, একদম টুনটুনি কেটে হাতে ধরিয়ে দিব। আকস্মিক মেয়েটার এমন কথায় ভরকায় মেহেদি আহাম্মক বনে গেল সে। কি সাংঘাতিক কথা! বেচারা সঙ্গে সঙ্গে দুহাতে চেপে ধরল নিজের অতি গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ। ঢোক গিলে গলায় অসহায়ত্ব ঢেলে বলল, এত কিছু থাকতে আমার টুনটুনির ওপরেই তোর কু নজর পড়ল কেন রে বৃষ্টি? কথাটা বলে নিজেকে ধাতস্থ করে দুষ্টু হেসে পুনরায় বলল, এটা কাটলে যে আমার থেকে তোরই ক্ষতি বেশি শোনা। জিনিস আমার হলে কি হবে সে তো তোর জন্যই লাফালাফি করে। রাগের বসে এতক্ষণ কি থেকে কি বলেছে বৃষ্টির মগজে না ঢুকলেও মেহেদির এই কথাটাই ছিল যথেষ্ট মেয়েটির ঘোর কাটতে। নিজের বলা কথায় নিজেই লজ্জা পেল বৃষ্টি। তবে সেটা বেশিক্ষণ টিকল না মেহেদির মুখে দুষ্ট হাসি দেখে। মেহেদির হাসিটা কাটা গায়ে যেন এক চিমটি ঘি পড়ল। বৃষ্টি পা থেকে জুতোটা খুলে ছুঁড়ে মারল মেহেদির সম্মুখে, রাগে গোজগোজ করতে করতে বলল, মেহেদির বাচ্চা বেশি কথা বললে সত্যি সত্যি কিন্তু এবার তোর টুনটুনি কাটব। তারপর বেডি সাজিয়ে তোর লাইলাদের কাছে পাঠিয়ে দিব। মেহেদি স্লিপার জুতোটা ক্যাচ করে ধরে ফেলে চিন্তিত গলায় বলল, তোর কি হয়েছে সোনা বউ আমার? আজকে হঠাৎ আমার টুনটুনি নিয়ে কেন টানাটানি করছিস? আসল জিনিস না থাকলে হরমোন প্রবেশ করাবো কিভাবে তোর মধ্যে? তখন লিঙ্গ ছাড়া সিংহের সাথে কাটাতে পারবি সোনা? বৃষ্টির কান ঝা ঝা করে উঠল। থতমত খেল নিজের কাণ্ডেই। কিছুতেই যেন রাগটা কমছে না। বৃষ্টি বিরক্তে উচ্চারণ করে, এখানে থাকলে কি থেকে কি বলে ফেলবে। দরজা খুলে বাহিরে দিকে হাঁটা দিল এবার। বৃষ্টির উদ্দেশ্য ধরতে পেরেই মেহেদি বৃষ্টিকে পিছন থেকে জড়িয়ে ধরে টেনে এনে ফের দরজা আটকে দিল। মেহেদির বন্ধন থেকে ছোটার জন্য ছটফট করল বৃষ্টি। মেহেদি ছাড়ল না, মুখ ডুবিয়ে দিল বৃষ্টির ঘাড়ে। নরম সুরে বলল, কি হয়েছে আমার সোনা পাখির? এত রেগে আছে কেন? বৃষ্টি কথা বলল না, মুখ ফিরিয়ে রইল অন্যদিকে। মেহেদি বৃষ্টিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাল। মেয়েটির মুখটা হাতের আজলায় তুলে ফের নরম গলায় বলল, বলবি না কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আরে বাবা, না বললে বুঝব কিভাবে? কথা বল। কোনো কারণে কষ্ট পেয়েছিস? বৃষ্টির চোখের কোটর ভরে উঠল এবার। মেহেদি অস্থির হল আরও। একই প্রশ্ন বারবার করতে লাগল। এক পর্যায়ে বৃষ্টি মেহেদির হাত ছাড়া মেরে বলল, আমার কাছে কি? জানা যা তোর লাইলিদের কাছে, যাদের সাথে পার্সোনাল কথা বলার জন্য আমাকে ঘরে একা বসিয়ে রেখে গেছিস।
মেহেদী এবার বৃষ্টির রাগের কারণ পুরোপুরি ধরতে পারল। আরে তারা তো আমার সিনিয়র আপু, টুকটাক কথা বলছিল, তার জন্য কেউ এত রাগ করে? সিনিয়র জুনিয়র যাই হোক, তাদের সাথে হেসে হেসে কেন কথা বলবে তুমি? নরম হল বৃষ্টির কণ্ঠস্বর। মেহেদী ভ্রু নাচিয়ে বলল, আর ইউ জেলাস? অফকোর্স জেলাস। আমার জামাই অন্য মেয়েদের সাথে হাহা হিহি করলে জেলাস হব না। সহজ সরল উক্তি বৃষ্টির। মেহেদী প্রসন্ন হাসল, বৃষ্টিকে কোলে তুলে বেডের দিক পা ফেলে বলল, এত সুন্দরী বউ ঘরে থাকতে পরনারীর দিকে চোখ দিব কোন দুঃখে শুনি? আমার বউ কি কম সুন্দরী? টেনশন নট, আমি মেহেদী আলম আমার বউয়ের সুন্দরের পূজারী। পৃথিবীর শ্রেষ্ঠ কোনো সুন্দরীও আর আমার হৃদয় জাগ্রত করবে না। কিছু বুঝলি? চল তোকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। দিনের শেষে শহর জুড়ে রাত নেমেছে, সব আলো নিভে গিয়ে শুধু অন্ধকারের রাজত্ব। রাস্তায় ফিসফিসে নীরবতা, মানুষের ক্লান্ত নিঃশ্বাসে ভর করে। রাত যেন বাস্তবতার আয়না, যেখানে মুখোশ খুলে যায়। মেইন সড়ক দিয়ে শাসা করে ছুটে চলেছে অর্ণর কালো মার্সিডিজ গাড়িটি। বিন্দুর শেখ বাড়িতে 2 দিন থাকার কথা থাকলেও প্রায় সপ্তাহখানেক পরে যাচ্ছে নিজের নীড়ে। শেখ বাড়ি থেকে অর্ণর ফ্ল্যাটের দূরত্ব ঘণ্টা 2-এর বেশি। গাড়িতে বসে থাকতে থাকতে বিন্দুর কোমর ধরে এসেছে। বোবা মানুষের মতো কতক্ষণ আর বসে থাকা যায়? ড্রাইভিং সিটে গম্ভীর মুখ অর্ণ ড্রাইভিং করে চলেছে, দৃষ্টি তার ব্যস্ত সড়কে। বিন্দু বড্ড বিরক্ত, বউ পাশে বসে আছে আর লোকটাকে দেখো যেন সে ছাড়া কারো অস্তিত্বই নেই। বিন্দু বিরক্তিকর শ্বাস নিয়ে বলল, আপনার ফোনটা একটু দেন তো। এভাবে বোবার মতো বসে থাকতে থাকতে নিজেকে সত্যি সত্যি বোবা মনে হচ্ছে। বিন্দুর ফোনটা ব্যাগের ভেতরে, আর সেটা রয়েছে ব্যাকসিটে। বিন্দুর ইচ্ছে করছে না উঠে ফোনটা বের করে আনতে। অর্ণ এক হাতে ড্রাইভিং সামলে অন্য হাতে নিঃশব্দে নিজের ফোনটা বাড়িয়ে দিল বিন্দুর দিকে। বিন্দু হাতে নিল। ফোনের লক নেই। ফোনটা একবার গ্রামে থাকতে ধরেছিল, তারপর আর ধরার সময় বা প্রয়োজন কোনোটাই হয়নি। বিন্দু ফট করে গ্যালারিতে ঢুকল, হাতে গোনা 2-4টা অর্ণর ছবি ছাড়া কিছুই পেল না। থাকার কথাও না, যে নিরামিষ মানুষ সে তুলবে ছবি জাতকুল যাবে না। বিন্দু ফেসবুক, টুইটার, মেসেঞ্জার সব ঘাটল, সন্দেহজনক কিছুই পেল না। খুঁজতে খুঁজতে সিকিউর ফোল্ডারে এসে থমকে গেল, এটা লক করা। ভেতরে কি আছে দেখার জন্য বিন্দুর মনটা খচখচ করে ওঠে। সে ফোনটা অর্ণর সামনে ধরে বলল, এটার লক কি? খুলে দিন। দেয়া যাবে না, এদিকে দে, আমি খুলে দিচ্ছি। অর্ণর এমন কথায় বিন্দু সন্দিহান চোখে তাকিয়ে বলল, কেন কেন? আমাকে লক দেখানো যাবে না কেন? কি আছে এখানে? কোন মেয়েদের ছবি লুকিয়ে রেখেছেন? ঝটপট খুলে দেন, আমি দেখব। অর্ণ কপাল কুঁচকে বিন্দুর পানে চেয়ে গম্ভীর গলায় বলল, বেয়াদব নারী। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি বেয়াদব, স্টপিড, অসভ্য, অবাধ্য, সব। আপনার ভাষণ পড়ে শুনব, এখন তাড়াতাড়ি লক খুলুন। বিন্দুর কথা শুনে অর্ণ বিরক্তকর শ্বাস ফেলে শুধাল, আনলক পাসওয়ার্ড? বেয়াদব নারী। ফোনের পাসওয়ার্ড শুনে বেকুব বনে গেল বিন্দু। এটাও যে কারো পাসওয়ার্ড হতে পারে এই নিম পাতার বড়ির সাথে পরিচয় না হলে জানতই না। বিন্দু আনলক করতে করতে বিড়বিড় করে আওড়াল, শুধু শুধু কি লোকটাকে আধপাগল বলি? আমি বলদ বলে থাকি, নয়তো কোনো ভালো মেয়ে 1 সেকেন্ডও থাকত না। অসহ্য বর্বর লোক। গুড, তাও স্বীকার করলি তুই বলদ। অর্ণর নির্লিপ্ততা স্বর, থতমত খেল বিন্দু। সে তো এতটাও জোরে বলেনি, লোকটা শুনল কি করে? অতটা ঘাটল না বিন্দু। লকের ভিতরে কি আছে দেখার উত্তেজনায় তড়িঘড়ি করে লক আউট করে ফোল্ডার ওপেন করতেই আলাদা আলাদা অনেকগুলো ফোল্ডার ভেসে উঠল। বিন্দু প্রথমে ফটোতে ক্লিক করে ঢুকল। একটা ছবি দেখে চোখ ছানাবড়া হল। গ্রামে সেদিনের ছবিগুলো তো সে সঙ্গে সঙ্গেই ডিলিট করেছিল, তাহলে অর্ণর ফোনের সেগুলো আবার আসলো কিভাবে? আরও কিছু ব্যাকসাইড থেকে তোলা ছবি আছে যেগুলো তার অগোচরে তোলা হয়েছে। বিন্দু আশ্চর্য হয়ে দেখল, তারপর ঢুকল ভিডিও ফোল্ডারে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বিন্দু স্কোর করে উপরে টানে। বিন্দুর আর রুহির একটা 2 মিনিটের ভিডিও। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনে ছুটাছুটি করছে। বিন্দু অবাক হয়ে বলে উঠল, এটা আপনি কোথায় পেলেন কর্নেল সাহেব? সেদিন সেখানে তো কেউ ছিল না, কোথায় বসে করেছেন এই ভিডিও? অর্ণ ড্রাইভিং করতে করতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, ছিলাম চিলেকোঠায়। চিলেকোঠায় ছিল? কই, বিন্দু তো দেখতে পেল না। বিন্দু ছবিগুলো অর্ণকে দেখিয়ে অবাক লোচনে তাকিয়ে বলল, আর এই ছবিগুলো?
এগুলোও আপনি তুলেছিলেন? ইচ্ছে হলো, তাই ক্যামেরা বন্দি করলাম। অর্ণর জবাব শুনে বিন্দু চোখ ছোট ছোট করে বলল, তার মানে আমার উপর আপনার নজর আগে থেকেই ছিল। তার মানে আমার উপর আপনার নজর আগে থেকেই ছিল। বিন্দুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই গাড়িটি জোরে সোরে ব্রেক কষল। আকস্মিক তীব্র গতিতে ছুটে চলা গাড়িটি থামকে যেতেই বিন্দু চমকালো ভরকালো, পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির পানে তাকিয়ে বলল, কি বললে? বিন্দু কপাল কুঁচকে ফেলল। সামান্য একটা কথা জিজ্ঞেস করার জন্য এভাবে গাড়ি ব্রেক করতে হল। বিন্দু মুখ ভেঙচি কেটে অর্ণর দৃষ্টি উপেক্ষা করে মোবাইলে মনোযোগ দিল। আকস্মিক একটা ভিডিওতে চোখ আটকে গেল। এটা তো গায়ে চা পড়েছিল সেদিনের মুহূর্ত। ফোন স্ক্রিনে স্পষ্ট ভাসছে কাঁদতে কাঁদতে বিন্দুর শরীর থেকে জামা খুলে ফেলার দৃশ্য। বিন্দু চোখ বড় বড় করে তাকিয়েই রইল। হতভম্ব হয়ে আবার তাকালো অর্ণর মুখ পানে। কিছুতেই যেন হিসাব মিলাতে পারছে না সে। তার স্পষ্ট মনে আছে সেদিনের ঘটনার সময় তখন অর্ণ বাড়িতে ছিল না। সেই হিসেবে তো তার জানার কথাও নয়, তাহলে এই ভিডিও? বিন্দু ফের চোখ পাকিয়ে তাকায় অর্ণর দিকে। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, আপনি আমার দিকে এই নজরে তাকাতেন? অসভ্য লোক, এগুলো তো আপনার জানার বা দেখার কথা না। আপনি কি কোনোভাবে আমাদের রুমে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন নাকি? কি অশ্লীল! এইগুলো আবার ফোনেও রেখে দিয়েছে। রাগী গলায় কথাগুলো বলে হাঁপায় বিন্দু। বর্বর লোকটা তাকে আগে থেকেই নজরে রাখত। অথচ ভাব দেখলে মনে হতো তাকে দুচোখেই দেখতে পারত না। দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিত। ফোনের স্ক্রিনে এখনও ভিডিও প্লে হচ্ছে। বিন্দুর শরীরে শুধু একটা অন্তর্বাস, দেখা যাচ্ছে বেডে বসে কাঁদছে। বিন্দু তড়িঘড়ি করে ফোনটা অফ করে দিল। নাক মুখ কুচকে বিড়বিড় করে গালি আওড়াল। ছি অশ্লীল লোক! ছোট্ট করে বললেও অন্য দিব্যি শুনতে পেল। সে বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ম্যাডাম মনে হয় ভুলে গেছেন, উই ওয়ার অলরেডি ম্যারেড। আমরা প্রথম থেকেই ম্রেড ছিলাম। আপনাকে সব অবস্থায় দেখার রাইট ছিল আমার। বিন্দু ভাবল তাই তো, তারা তো আগে থেকেই বিবাহিত ছিল। বিন্দু গাল ফোলাল, তাই বলে এভাবে দেখবে? হঠাৎ কিছু একটা মস্তিষ্কে ধারণা করতেই নেত্রমণি বড় বড় করে ফেলল সে। অতঃপর হতবাক গলায় বলল, তার মানে ওই দিন মিথিলা আপুর ওপরে ইচ্ছে করেই কফি ফেলেছিলেন? আপনি তো সেদিন উপস্থিত ছিলেন সেখানে। ওটা আপনি করেছেন তাই না? দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলল বিন্দু। তার মানে সেদিন সবটাই দেখেছে অর্ণ, এর দায় মিথিলার উপরে ইচ্ছে করেই এমন প্রতিশোধ নিয়েছে। কিন্তু এখানে মিথিলার দোষ কোথায়? কিন্তু আপনি আপুর সাথে এমনটা কেন করছিলেন? তার তো কোনো দোষী ছি। বিন্দুর কথা সম্পূর্ণ হবার আগেই অর্ণ মেয়েটির চোয়াল চেপে ধরে খুবই রুডলি গলায় শুধাল, খবরদার চড়ুই, ওই নামও উচ্চারণ করবি না এই ঠোঁট দিয়ে। অর্ণর তীক্ষ্ণ চাপা চোয়াল দেখে ভীত হল বিন্দু। শুকনো ফাঁকা ঢোক গিলল সে। মিথিলার কথা যে অর্ণ শুনতে পারে না সেটা বেমালুম ভুলে বসেছিল সে। বিন্দু ডাগর ডাগর আখি পল্লব ঝাপটে মৃদু গলায় বলল, সরি আর বলবো না। অর্ণ বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে ভারিক্কি গলায় শুধাল, পৃথিবীর কোনো অশুভ ছায়া তোকে স্পর্শ না করুক। সমস্ত কালো আধার কেবল আমার উপরই নেমে আসুক। ইস কি আবেগময় কণ্ঠস্বর! বেদনা নিঙ্গড়ানো বাক্যে অর্ণর ঠোঁট থেকে ঝরে পড়া এই বাক্যটা যেন মুহূর্তেই বিন্দুর ভেতরটা কাঁপিয়ে দিল। পৃথিবীর কোনো অশুভ ছায়া তোকে স্পর্শ না করুক। সমস্ত কালো আধার কেবল আমার উপরই নেমে আসুক। শব্দগুলো বিন্দুর কানে পৌঁছালেও মনে হল বুকের ভেতর গভীর কোথাও গিয়ে বাজছে। বিন্দুর হৃদয় জুড়ে বয়ে গেল এক চিলতে সুখের হিমেল হাওয়া। চোখ দুটো ঝাপসা হয়ে এলো অশ্রুজলে। কত মানুষ ভালোবাসার কথা বলে, কিন্তু এরকম অকপট ত্যাগের প্রতিশ্রুতি? তার মনে হল এই মানুষটার কাছে সে সত্যিই সুরক্ষিত। পৃথিবীর সব দুঃখ না পাওয়া যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। অচেতনেই হাত বাড়িয়ে বিন্দু অর্ণর ঘাড় গলিয়ে গলা হাতে পেঁচিয়ে ধরে রিনরিনে গলায় বলল, আপনি আমাকে প্রথম দিনেই চিনেছিলেন তাই না? তাহলে আমাকে কেন জানালেন না আমরা ম্যারিড, আমি আপনার স্ত্রী? আপনি জানেন আপনার স্পর্শ পেয়ে আমার ঘৃণা লাগত, নিজেকে অপবিত্র মনে হতো। ভীষণ কান্না পেত, অসহায় লাগত। আপনার স্পর্শ পবিত্র থাকতেও নিজেকে অপবিত্র মনে করাটা কতটা কষ্ট বুঝেন আপনি? সত্যিটা জানলে সম্পর্কটা সহজ হতো না? বললে বিশ্বাস করতি? সোনার পোর্ট মেনেছিলি? বিন্দু চুপসে যায়। সত্যি তখন বুঝতে চাইত না। সোনার পরি যে কাণ্ড করেছে মনে পড়তেই হাসি পায়। অর্ণ শীতল চোখে চায় বিন্দুর হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে।
মেয়েটির মুখটা হাতে রাজলায় তুলে চোখে চোখ রেখে স্মিত কণ্ঠস্বরে সুধাল, তোর এই হাসি ধরনীর সমস্ত রঙকে ম্লান করে দেয় সন্ধ্যাবতী। বিন্দুর রেজাল্ট বেরিয়েছে, বেশ ভালোই ফলাফল এসেছে। রুহি, বৃষ্টি আর মেহেদি সবার রেজাল্টই ভালো এসেছে। রুহি অ্যাডমিশন নিয়েছে মেডিকেল কলেজে। বৃষ্টি আর মেহেদিও ভর্তি হয়েছে। বিন্দু ভর্তি হয়েছে সেখানকার একটি পাবলিক ভার্সিটিতে। ফ্ল্যাট থেকে যেতে সময় লাগে 15-20 মিনিট। যদিও বিন্দু বৃষ্টিদের সাথে এক ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিল, দূরত্ব বেশি দেখে অর্ণ নাকচ করে দিয়েছে। সবাই আলাদা আলাদা সিদ্ধান্ত নিলেও সম্পর্কে সেটার এফেক্ট পড়েনি বিন্দুমাত্র। সময় পেলেই আগের মতোই হাসি ঠাট্টা লেগে যায় অনলাইনে। বিন্দুর রেজাল্ট দেখে সেদিন অর্ণ প্রশ্ন করেছিল বিন্দু কি নিয়ে পড়তে চায়। বিন্দু অকপট জানিয়েছিল সে বাংলা সাহিত্য নিয়ে পড়বে। অর্ণ সেটা বিনা বাক্য মেনে নিয়েছে। প্রথম প্রথম ভার্সিটিতে একা একা লাগলেও এখন একজন বন্ধু হয়েছে, তার সাথে খারাপ যায় না ভার্সিটি সময়ে। আজ শুক্রবার বিন্দুর ভার্সিটি নেই। আজকেও অভ্যাস মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে অর্ণর জন্য নাস্তা করতে কিচেনে প্রবেশ করল। যেই ব্যস্ত মানুষ তারা থাকলে দেখা গেল না খেয়েই চলে গেল। সকালে যেহেতু অর্ণ ভারী খাবার খায় না, তাই সিদ্ধ রুটি আর ডিম সিদ্ধ করে কিছু ফ্রুট সালাদ করে টেবিলে গুছিয়ে রাখল। রুমে এসে দেখল অর্ণ এখনও উপুর হয়ে গভীর নিদ্রায় মগ্ন আছে। বিন্দুর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে টকটকে লাল রঙের লিপস্টিক, আইলিনার আর ফেস পাউডার হাতে নিয়ে অর্ণর পাশে বসল। প্রথমে মুখে ফেস পাউডার লাগিয়ে মোটা ভ্রু জুগলে কাজল দিয়ে টমাটে ঠোঁটে আস্তে আস্তে করে লিপস্টিক লেপটে দিল। আইলিনার খুলে ঠোঁটে পাশে একটা তিল এঁকে দিয়ে বাম নাকের পাতায় একটি ছোট্ট করে তিলের মতো দিল। এখন দেখতে মনে হচ্ছে নাকফুল দিয়েছে। নিজের কার্যসিদ্ধি সেরে অর্ণর দিকে ড্যাব ড্যাব করে তাকালো বিন্দু। অমনি ফিক করে হেসে ফেলল সে। লোকটা উঠে এগুলো দেখলে কি রিয়েক্ট করবে? রেগে যাবে না? নিশ্চয়ই তাকে মাথায় তুলে আছাড় মারবে। বিন্দু ফোন নিয়ে ঝোটাফট কয়েকটা ছবি তুলে নিল। রুহিকে দেখাতে হবে না। বিন্দু অর্ণর গালে চুমু দেয়ার ভঙ্গি করে সেলফিও তুলে। অর্ণর উদাম পিঠে চুমু খেয়ে উঠে সরে যেতে নিলেই হুমড়ি খেয়ে পড়ল অর্ণর উন্মুক্ত বুকের উপরে। আকস্মিক এমন হওয়াতে হকচকিয়ে গেল বিন্দু। অর্ণ ঘুম ঘুম চোখে তাকিয়ে ভারিক্কি গলায় বলল, কোথায় যাচ্ছিস? আগুন জ্বালানোর পর যে নেভাতে হয় জানিস না? বিন্দু লিপস্টিক আর ফেস পাউডার বালিশের নিচে লুকিয়ে আমতা আমতা করে বলল, কি বলেন? আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। অর্ণ বিন্দুকে বেডে ফেলে নিজের ভর ছেড়ে দিল বিন্দুর নাজুক দেহের উপরে। বিন্দু টিপটিপ করে অর্ণর মুখপানে তাকিয়ে আছে, তার বড্ড হাসি পাচ্ছে অর্ণর চেহারা দেখে। বেচারি ধরা পড়ার ভয়ে হাসতে পারছে না। কেবল মৃদু গলায় বলল, কি করছেন ছাড়ুন, গোসল করতে যাব আমি। এত সকালে গোসল করবি কেন? আমার যতদূর মনে আছে রাতে তো আমাদের মধ্যে কিছু হয়নি। তাহলে? কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল অর্ণ। বিন্দু মেকি রাগ করে বলে উঠল, সকাল? এখনও সকাল আছে। চোখ খুলে দেখুন সাহেব, বেলা 8টা ছাড়িয়েছে। তাছাড়া ভার্সিটিতে যাবার আগে প্রতিদিনই গোসল করি জানেন না? এখন হাতির মতো শরীর নিয়ে আমার উপর থেকে উঠুন তো। অর্ণ বিন্দুর ওড়না খুলে ছুঁড়ে ফেলে দিতে দিতে বলল, সেটা এতক্ষণ জ্বালানোর আগে ভাবা উচিত ছিল। শান্তিতে ঘুমাচ্ছিলাম, সহ্য হচ্ছিল না। এখন এই হাতির মতো শরীরের ভর সহ্য করতে হবে পাখি। বিন্দু ঢোক গিলে গলাটা ভেজাল। বিপদ সেধে ডেকে আনল। অর্ণর চোখ বলছে সে এতক্ষণ সজাগ ছিল, এটা কি সত্যি? আচ্ছা, লোকটা এত শান্ত কেন? কিছু বলল না, তার তো এতক্ষণে 100টা ধমক দেয়ার কথা ছিল। না টের পেলে নির্ঘাত বকত। দোটানায় পড়ে গেল মেয়েটি। ঘাড়ে মৃদু ব্যথার আভাস পেতেই চোখ কুঁচকে এলো বিন্দুর। বিন্দু সন্দিহান চোখে তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি এতক্ষণ সজাগ ছিলেন? প্রশ্নটা কেমন বোকা বোকা লাগছে না? কর্নেল কি এমনিই হয়েছে? একটা পিঁপড়া শরীরে বসলে যে বোঝার ক্ষমতা রাখে সে এত কিছু হয়ে গেলে বুঝবে না। অর্ণর ঠোঁটে বাঁকা হাসি ছাড়া আর জবাব পেল না বিন্দু। অর্ণর নির্লিপ্ততা মুখে বাঁকা হাসি দেখে মেয়েটা ঢের বুঝতে পারছে, পাজি লোকটা সব বুঝতে পারছে। আপনি এতক্ষণ ঘুমানোর ভম ধরে ছিলেন তাই না? আজকে এত ভালো লোকই দেখালেন যে। এত ভালো মানুষ তো আপনি নয়। ধমকালেন না, বকলেন না? বিন্দুর কথা শুনে অর্ণ চোখে হাসল। বাচ্চা বউ আমার, তার বাচ্চামিতে সামিল না হয়ে যাই কই বল? বউয়ের মুখে হাসি ফোটাতে যদি একটু ভম ধরতে হয় ক্ষতি কি? তোর সঙ্গে থাকতে থাকতে এই বয়সে এসে দেখ দিন দিন নিজেই বাচ্চা হয়ে যাচ্ছি। জাদুবিনী তুই,
বুঝলি, নয়তো শেখ নওফিল অর্ণকে কবজা করা কি এত সহজ? বিন্দু মনে মনে ভেঙচি কাটল। এমন করে বলছে মনে হচ্ছে তাকে জীবনেও বকে না, অথচ লোকটা তাকে কথায় কথায় ধমকায়। বিন্দু অর্ণকে সরিয়ে দিতে চেয়ে বলে, ছাড়ুন, আমি উঠব। ধরছি কি ছেড়ে দেয়ার জন্য নাকি? এখন আর কোনো ছাড়াছাড়ি নেই। বাই দা ওয়ে, এই লিপস্টিকে রাঙানো ঠোঁটের ছাপ কোথায় কোথায় বসাই বলতো? অর্ণর এমন কথা শুনে বিন্দুর আখি পল্লব অস্বাভাবিক হল। লোকটার বাঁকা হাসি দেখেই বোঝা যায় লোকটা কিছু একটা ফন্দি আটছে। বিন্দু ছোটার জন্য ছটফট করতে করতে বলল, খবরদার উল্টা পাল্টা কিছু করবেন না। বেলা হয়েছে অনেক, এখন কিছুই হবে না। ছাড়ুন। উফফ, হাতিটাকে নাড়াতেও পারছি না। সরুন তো। অর্ণ শুনল কিনা বোঝা গেল না। সে তো বিন্দুর পুরোটা নিজের করে নিতে ব্যস্ত। বেচারি বিন্দু মুখ লটকে সাড়া দেয়া ছাড়া অপশন পেল না। তার চোখে লাজুক মিশ্রিত অনুভূতি, অন্তরের গোপন কোথাও যেন এক অদ্ভুত টান তাকে অর্ণর কাছে বেঁধে ফেলল। জানালার ফাঁক গলিয়ে সূর্যের রশ্মি ঢুকে পড়ল ঘরে, অন্ধকার কোণগুলো আলোকিত হয়ে উঠল মুহূর্তে। আলো যেন সাক্ষী হয়ে দাঁড়াল তাদের নীরব আবেগের। বাতাসে জমে থাকা নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। মনে হল, এই ছোট্ট বদ্ধ ঘরেই দুজন পবিত্র আত্মার মিলন ঘটছে, যা পৃথিবীর কোনো ভাষায় পুরোপুরি বর্ণনা করা যায় না। নিস্তব্ধ ঘরে দুজন মানুষের ঘনত্ব শ্বাসপ্রশ্বাসের মধ্যে শোনা গেল পুরুষালী নেশাক্ত হাক্কি কণ্ঠস্বর। তোর চোখে তাকালেই আমি আমার ভবিষ্যৎ দেখি, আর তোর ঠোঁটে আমি খুঁজে পাই চিরন্তন মানসিক শান্তি। ঘড়ির কাঁটায় সময় প্রায় সকাল 10টা। মেহেদী ভার্সিটির জন্য তৈরি হয়ে বাইক বের করে দাঁড়িয়ে আছে। অথচ বৃষ্টির আসার কোন দেখা সাক্ষাৎ নেই। মেয়েটাকে আসার আগে বলে আসলো তৈরি হয়ে নিচে নামতে, করছেটা কি এখনও? মেহেদী বিরক্ত হয়ে পুনরায় বাড়ির ভেতরে প্রবেশ করে, বড় বড় পা ফেলে এগিয়ে চলে বৃষ্টির রুমে। ভিড়িয়ে রাখা কপাট ঠেলে ভিতরে ঢুকতেই মেজাজ সত্যম আকাশে ওঠে তার। বৃষ্টি রিল্যাক্স মুডে পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে ফোন টিপছে। মেহেদী ছো মেরে ফোনটা টেনে নিয়ে আছাড় মারল বিছানার উপরে। বৃষ্টি হকচকিয়ে উঠে দাঁড়াল। মেহেদী কটমট করে তাকিয়ে বলল, এই বেয়াদব, তোকে রেডি হয়ে নিচে আসতে বলছিলাম না? মিষ্টি ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি বলেছিলাম না ভার্সিটিতে যাব না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। মেহেদী বিরক্তকর শ্বাস ফেলে, সেই এইচএসসি থেকে একটাই কথা বলে আসছে মেয়েটি, আর পড়বে না, আর পড়তে ভালো লাগে না। কত জোর জবরদস্তি করে ভার্সিটিতে ভর্তি করালো, এখন আবার সেই একই গান, একই পথে চলছে মেয়েটা। মেহেদী ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করল, পড়ালেখা ভালো লাগে না তো কি করতে ভালো লাগে আপনার ম্যাডাম? সংসার করতে ভালো লাগে, তোমার কাছে থাকতে ভালো লাগে, রান্না বান্না করতে ভালো লাগে, শুয়ে শুয়ে ফোন টিপতে ভালো লাগে। আর হয়েছে হয়েছে, থামো। বৃষ্টির কথা সম্পূর্ণ শেষ হবার আগেই ধমকে উঠে মেহেদী। চোখ পাকিয়ে শাসিয়ে বলল, অনেক শুনেছি, 5 মিনিটের মধ্যে রেডি না হলে এভাবেই ঘাড় ধরে নিয়ে যাব ইডিয়ট। আসছে লেখাপড়া বাদ দিয়ে শুয়ে শুয়ে ফোন টিপতে। যা রেডি হ। বৃষ্টি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সে যে এত কিছু বলল আর ছেলেটা শুধু ফোন টিপার কথাই শুনল। বৃষ্টি তোত্তারামি করে বলল, আমি যাব না, আমার ঘাড়কেই নিয়ে যাও। মেহেদী জোরে সরে এক ধমক দেওয়ার জন্য প্রস্তুত হবার পর্বেই দরজায় টোকা পড়ল। আসব। মনোয়ারা বেগমের কণ্ঠস্বর। মেহেদী রাগটুকু গিলে বলল, আসো আম্মু। ভদ্রমহিলা ভেতরে প্রবেশ করে ছেলে মেয়ের দিকে একপলক তাকিয়ে জিজ্ঞেস করলেন, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর বাবা তোদের চিল্লাচিল্লি শুনে মনে করছে তোরা ঝগড়া করছিস, তাই তো আমাকে পাঠিয়ে দিল দেখার জন্য। কি হয়েছে এখানে? তুই ওর সাথে রাগারাগি করছিস কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাস করো আম্মু। ওকে এই কুবুদ্ধি কে দেয়? জিজ্ঞেস করো ওর পড়াশোনা করতে প্রবলেম কি? সেই থেকে বলছি, অথচ সে নাকি আর পড়বেই না। মেহেদীর কথা শুনে ভদ্রমহিলা বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার বৃষ্টি, ভার্সিটিতে যাচ্ছ না কেন? পড়বে না এ আবার কেমন কথা? আমার পড়াশোনা করতে ভালো লাগে না বড় আম্মু। তুমি তোমার ছেলেকে বলো না আমি আর ভার্সিটিতে যাব না, আমি সংসার করব। সংসার তো করতেই আছো, এখন ভার্সিটিতে যাও। না, আমি তোমাদের সাথে সারাদিন থাকব। ভদ্রমহিলা বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে বলেন, এখন তো তোর পড়ার বয়স বৃষ্টি, সংসার করার অনেক সময় আছে। নারীদের লেখাপড়া করে স্বাবলম্বী হওয়া জরুরি। যাও মা, ভার্সিটিতে যাও। প্রয়োজনে সপ্তাহে 5 দিন যাও, বাকিটা সময় আমাদের সাথে কাটাও। তাহলে সংসারও হবে আবার লেখাপড়াও হবে।
কি বলেছি বুঝতে পারছ? আর যেন ঝগড়া করতে না শুনি। বৃষ্টি মাথা নাড়ল, সে এখন থেকে সপ্তাহে 5 দিন ক্লাস করবে। মনোয়ারা বেগম চলে গেল। মেহেদী বৃষ্টির আপাদমস্তক একপলক তাকিয়ে বিড়বিড় করে আওড়াল, এতটুকু মেয়ে সে নাকি লেখাপড়া বাদ দিয়ে সংসার করবে। বৃষ্টি কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি এতটুকু তাই তো, এতটুকু মেয়েটির কাছে যেন কেউ না আসে। সংসার করার বয়স না হলে তো স্বামী পালারও বয়স হয়নি। এখন থেকে আমি একা থাকব, শুধু একবার কাছে আসুক, যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি না আমিও বৃষ্টি না হু। দিনের ভিড় পেরিয়ে শহরটা যখন ঘুমিয়ে পড়ে, রাত তখন লুকোনো গোপন কাহিনী খুলে ধরে। অন্ধকারে গোপন প্রণয়ের স্পর্শ লেগে থাকে, যেন নিষিদ্ধ তবু অদ্ভুতভাবে টানে প্রাণকে। রাত ভালোই হয়েছে। সারফারাজ হোম ওয়ার্ক করে রাতে খেয়ে ঘুমিয়েও পড়েছে। রুহি রান্না ঘরে সাজেদা বেগমের জন্য পানি গরম করছে। ভদ্রমহিলা বেশ কিছুদিন ধরেই ঠান্ডায় ভুগছেন। পানি হট ব্যাগে গুছিয়ে তার রুমে দিয়ে নিজের রুমে আসতে আসতে শুনতে পেল ফোন বাজছে। রুহির মুখে হাসি ফুটে উঠল, রিসিভ করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুমুস সালাম, তুমি কেমন আছো? রুহি ললাটে ভাঁজ করে ফোনটা কান থেকে নামিয়ে দেখলট, না সাদি তো ফোন করছে। লোকটা এভাবে ভার ভার কথা বলছে কেন? ওপাশ থেকে শোনা গেল, কোথায় ছিলে এতক্ষণ? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, আম্মুর কাছে ছিলাম। মায়ের ঠান্ডাটা না কমলে কালকে আবার গিয়ে পরীক্ষাটা করে এসো। হ্যাঁ, ডক্টরের সাথে কথা বলেছি, সে কাল একবার যেতে বলেছে। সাদি নিজেও কথা বলেছে ডাক্তারের সাথে। মায়ের সাথেও আলাদা কথা বলে নিয়েছে, শুনেছে তার সুবিধা অসুবিধার কথা। দুপাশে জনেই চুপ। রুহি মন খারাপ করে, এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? পাল্টা প্রশ্ন ছুড়ল সাদি। রুহির চোখ ছলছল করছে, সে কান্না গিলে বলল, কেমন পর মানুষের মতো বিহেভিয়ার করছেন? কি হয়েছে আপনার? হাঁপানি রুগীর বাচ্চা, নাকে কাঁদলে এসে থাপ্পড়ে যাব দেখিস। কথায় কথায় ভ্যা ভ্যা করে কান্না ছাড়া তো আর কিছুই পারিস না। আকস্মিক সাদির ধমকে হতবুদ্ধি হল রুহি। সাদির এই রাগের কারণ কিছুতেই ধরতে পারে না সে। সারাদিনের হিসাব কষতে বসে মেয়েটি। না রাগ করার মতো তো সে কিছুই করেনি। কলেজ থেকে এসে সাদির সাথে কথা বলে টুকটাক কাজ করেছে, তারপর বিকালে সারফারাজের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে পড়তে বসেছে। বসে বসে ঝিমা রাখছি। সাদির কথা শুনে ভাবনা জগৎ থেকে ছিটকে পড়ে রুহি, তড়িঘড়ি করে বলে, কি হয়েছে বলবেন না আমাকে? বলে কি হবে, তুই শুনিস আমার কথা? রুহি অবাক হল, সে শোনে না সাদির কথা। এমন কি কথা আছে? হঠাৎ কিছু মনে পড়তেই হাসি পেল মেয়েটির। উফফ জান, তুমিও না, আগে বলবে তো নাকি? আমাকে তুমি করে ডাকার জন্য তোকে প্রতিদিন কেন বলতে হবে হাঁপানি রোগী? তুই জানিস না কোথায় আমার সুখ? আপনি সমর্থন করার জন্য সে সাদি এতক্ষণ এমন ছন্নছাড়া ব্যবহার করছিল, এবার বুঝতে পারছে রুহি। এবার সাদির নরম সুর শুনে প্রসন্ন হাসল। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। এখন থেকে রোজ তুমি তুমি করে বলবো, ঠিক আছে? ভিডিও কলে এসো। সাদি ভিডিও কল করলে রুহি রিসিভ করে মুখের সামনে ধরল। সাদি দুচোখ ভরে দেখতে লাগল তার প্রেয়সীকে। রুমে বসে ওড়না নিয়েছিস কেন? ফেলে দে। রুহি কিঞ্চিত লাজুক গলায় বলল, শোবার সময় রাখব নে, তোকে ফেলে দিতে বলছি না। সাদির ধমকে রুহি শরীর থেকে ওড়না খুলে রাখল। সাদি কেমন সম্মোহনী চোখে তাকিয়ে বলল, জান চলে আসি, তোকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। রুহি অবাক হয়ে বলল, কি বলো? এত রাতে এতটা পথ পাড়ি জার্নি করে এসে আবার সকালেই যেতে হবে? দরকার নেই এত জার্নি করার, তার চেয়ে রেস্ট করো। তোকে যে আমার দরকার। সাদির কথা শুনে রুহি নরম গলায় বলল, আমি তো তোমারই, কি দরকার এত কষ্ট করার? সাদি রুহির কথা শুনে চোখ বন্ধ করে বলল, তোকে ছাড়া যে আমার কষ্ট হয় সেটা বুঝতে পারছিস না। রুহি বলার মতো কিছু পেল না। আশেপাশে থাকলে আসতে বলতো, কিন্তু সাদি রয়েছে রাঙামাটি। রাত 12টার কাছাকাছি। এখন আসতে আসতেই তো রাত পেরিয়ে যাবে, আবার ফিরবে কখন? তারপর তাদের মাঝে অনেকক্ষণ কথাবার্তা হল। এক পর্যায়ে সাদি বলল, নেক্সট মান্থ এসে কিন্তু আমরা মালদ্বীপ যাব, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হ। রুহি অবাক হয়ে বলে, কি হো মালদ্বীপ? কেন? সাদি চোখ মুখ কুচকে বলে, কেন আবার? হানিমুনে। হানিমুনে? বিয়ে গেল বাসি হয়ে, এখন হানিমুন? বিয়ের পর 1 মাস কাছে থাকলাম, ভালো করে তোর আগা গোড়া দেখতেই পেলাম না। আর তুই বলছিস আমরা পুরানো হয়ে গেছি?
রুহি ভাবল কিছু, তারপর বলল, তা না হয় গেলাম। মা সারফারাজ, তাদের কি হানিমুনে নিয়ে যাব? মা যতদিন বেঁচে আছে তোকে আমার কাছে পার্সোনালি রাখব না। আমার মাই আমার একটা দুনিয়া, তুই তো জানিস সেটা। তাই ভাবলাম একেবারে তো আর কাছে এনে রাখতে পারব না। মাঝে মধ্যে যদি একটু চন্দ্র বিলাস করি ক্ষতি কি? থামল সাদি, ফের বলে উঠল, তুই যাবি না হাঁপানি রুগী? তা তো যাওয়াই যায়। পড়ার টেবিল জুড়ে বই খুলে বসে আছে বিন্দু। পড়তে পড়তে একেবারে বিরক্ত ধরে গেছে। এক পর্যায়ে ঠাস করে বই বন্ধ করে উঠে দাঁড়াল। খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে ফোন স্ক্রোল করেছে অর্ণ। বিন্দু গিয়ে অর্ণর একটি হাত সরিয়ে কোলের মধ্যে ঢুকে অর্ণর বুকে মাথা রাখল। অর্ণ বিন্দুর পানে তাকায় না, ফোন স্ক্রোল করতে করতে এক হাতে বিন্দুকে আলতো জড়িয়ে ধরে। অমনি ছাদ করে উঠল বিন্দু। অর্ণর হাত ঝাড়া মেরে ফেলে ফোঁস করতে করতে নিজের বালিশে নেমে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। অর্ণ এবার চোখ কুঁচকে তাকাল মেয়েটির পানে। ফোনটা পাশে রেখে পেছনে থেকে বিন্দুকে জড়িয়ে ধরল। এতে আগুনে ঘি পড়ার মতো জ্বলে উঠল বিন্দু। অর্ণকে ঝাড়া মেরে সরিয়ে দিতে দিতে রাগী গলায় বলল, সরুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। আপনি আপনার ওই কাজ নিয়েই ডুবে থাকুন। খবরদার বলছি, ছুবেন না আমাকে। অসহ্য বর্বর লোক একটা।